আজকের গল্প লীলা মজুমদারের ভজুর সমস্যা ভঞ্জন। লীলা মজুমদারের গল্প শুনতে আপনি যেহেতু ভালোবাসেন, নিচের ডেসক্রিপশন বক্সটাও কিন্তু একবার চেক করে নিতে ভুলে যাবেন না। একটা প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে লীলা মজুমদারের আরও অনেক গল্প পেয়ে যাবেন। শুরু করছি আজকের গল্প। কিছুদিন আগে পুলিশ সুপার ভজগোবিন্দ দাসের চাকরি থেকে অবসর নেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ ছিল না। পেয়াদাগিরিতে না হোক, গোয়েন্দাগিরিতে তিনি আষ্টে পৃষ্ঠে লেপ্টে ছিলেন। বিশেষ করে ওই যে একটা বিটকেল সমস্যার 10 বছর ধরে কোনো সমাধান হচ্ছিল না, সেটাকে ওইভাবেই ফেলে রেখে চলে যাবার কথা ভাবলেও তার হাড় পিত্তি জ্বলে যেত। বিশেষ করে যখন এই রকম বিফলতার জন্য নানা দুষ্টু লোক তার নামেও নানা রকম যাচ্ছে তাই নিন্দে করতে ছাড়তো না। সেসব শুনে তার সর্বাঙ্গ চিড়বিড়িয়ে উঠেছিল, কিন্তু তার মন বলছিল ওরা কিচ্ছু অন্যায় বলেনি। মাস মাস এতগুলো মাইনে খেয়েছেন, গাড়ি পেয়েছেন, সহকারী সশস্ত্র পেয়াদা পর্যন্ত দরকার হলেই হাজির হয়েছে, কিন্তু ফল দেখিয়েছেন কাঁচকলা। 5 বছর ধরে নিয়মিতভাবে এক এক দঙ্গল বদমাস নাবালক ছেলে 20 ফুট উঁচু পাঁচিল ঘেরা সরকারি ওই শিক্ষায়তনী বলো কি জেলখানাই বলো, সেখানকার 4 বেলা মিনি মাগনার চা, জলখাবার, হাতরুটি, খিচুড়ি, স্বাস্থ্যকর ওই অড়হর ডাল, আলু, পেঁয়াজ, ভেদা মাছ, এসবের আকর্ষণ ছেড়ে স্রেফ অদর্শন, নো পাত্তা হয়ে গেছে এবং এখনো যাচ্ছে। এই জন্য তাঁর গলায় কেউ ফুলের মালা দেবে এমন তো আশা করা যায় না, দিলে হাস্যকর হতো। তাই বলে মনে মনেও পরাজয় স্বীকার করার পাত্র তিনি ছিলেন না। মাঝে মাঝে রাতে চাপার আগে দাঁত কিড়মিড় না করে পারতেন না, তার ফল কিচ্ছু ভালো হতো না। গিন্নি তাকে কাঁচা উচ্ছের রস খেতে বাধ্য করতেন, তাতে নাকি কৃমি সারে। গিন্নিকে আসল ব্যাপার খুলে বলাও সম্ভব নয়, ওনাকে বলা যা, রেডিওতে বলাও তাই। মনের মধ্যে ব্যর্থতা বোধের গন্ধ মাদন জমতে থাকে। বেটারা ভেবেছেটা কি, পালে পালে অদর্শন হবেন আর ভজগোবিন্দ দাস আঙুলটি নাড়বেন না? আসল মুশকিল ওইখানে। এই চাকরিতে কর্তা ব্যক্তিদের সতর্কতার জ্বালায় মনে হতো হাত পা গুলো যেন নিয়ম নিগড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। কর্তব্য সাধনের উদ্দেশ্যে এতটুকু ইদিক উদিক করেছেন কি সঙ্গে সঙ্গে তাকে ধ্যার ধ্যারে গোবিন্দপুরে বদলি করে দেবে। হ্যাঁ, তার পরম শুভাকাঙ্ক্ষী ওই বড় সাহেবই দেবেন। হয়তো বলবেন ওখানে আর কিছু না হোক মুক্ত অবস্থায় বেঁচে বসতে থাকবি ভজা, তাও বুঝিস না। ওর সস্নেহ তত্ত্বাবধানে ভজগোবিন্দ উন্নতির ধাপে ধাপে অতি সহজেই উঠে গেছিলেন। বুকের ভেতর যে 24 ঘন্টা আগুনের কটাহ জ্বলে, বাইরে থেকে তা বুঝবারও জো ছিল না। কোনো মতে ধৈর্য ধরে তিনি সুদিনের অপেক্ষায় ছিলেন। এলো সেই সুদিন। বড় সাহেব সকলের প্রশংসায় এবং সরকারি সম্মানে ভূষিত হয়ে একদিন অবসর নিয়ে তার শান্তিনিকেতনের 2 বিঘে জমির মধ্যিখানে সুন্দর দোতলা বাড়িতে আশ্রয় গ্রহণ করে কাব্যচর্চা শুরু করলেন। যাবার সময় ভজগোবিন্দর পিঠ চাপড়ে একটা অদ্ভুত কথা বলে গেলেন, ভজু, সাবধানে পা ফেলিস, তোর এই হাঁদা গঙ্গারাম চেহারাটাকে আমি হিংসে করি, ওর লাখ টাকা দাম, ওর জোরে তোর আরো অনেক উন্নতি হবে। তা হয়েছিল তাই।
বড় সাহেব তার ঈগল পাখির মতো চেহারা আর সাহস নিয়ে যেখানে পৌঁছে অবসর নিয়েছিলেন, ভজগোবিন্দ তার ক্যাবলাকান্তর মতো মুখ নিয়ে তার চেয়ে আরও এক ধাপ উঠে কেমন যেন একটা অশান্তি বোধ করতে লাগলেন। সাধারণ লোকে যে বয়সে অবসর নেয়, বিশেষজ্ঞদের তার চেয়ে বেশি দিন ধরে রাখার চেষ্টা করা হয়। ভজগোবিন্দর বেলাতেও সেই চেষ্টা চলেছিল, কিন্তু তিনি এক দল ভালো মানুষের মতো দেখতে অথচ দুর্ধর্ষ গোয়েন্দা তৈরি করে দিয়ে রিটায়ার করবার তোড়জোড় করতে লাগলেন। বলা বাহুল্য, শান্তিনিকেতনে কিংবা ওই ধরনের কোথাও গিয়ে গোলাপ কালচার আর কাব্য সাধনা করার তার এতটুকু ইচ্ছে ছিল না। ছুটির দিন যতই এগিয়ে আসতে লাগলো, অফিসে নিজের ডেস্ক দেরাজ খালি করে দিতে দিতে তিনি জীবনের ওই একমাত্র বড় ব্যর্থতার বহুল প্রমাণ পেতে লাগলেন। তার গোলগাল হাসি খুশি মুখে তখন একটা ক্রূর ভাব ফুটে ওঠার চেষ্টা করছিল। পারেনি অবশ্য, কারণ সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল ভজগোবিন্দ দাসের চোখে ধুলো দিয়ে বছরে বছরে কচি কচি দুষ্কৃতকারীদের উবে যাওয়া এবার বেরোবে। নিয়ম কানুনে বাধা বন্ধ থেকে বেরিয়ে হাত পা ঝাড়া হয়ে তিনি এবার হতভাগাদের কেরামতির দৌড় দেখে নেবেন। সত্যি কথা বলতে কি, যারা আইন ভঙ্গ করে আর যারা তাদের গ্রেফতার করবার চেষ্টা করে, তাদের চিন্তাধারার মধ্যে খুব বেশি তফাৎ থাকে না। সারা জীবন নানা রকম আইন ভঙ্গকারী ঘেঁটে ঘুঁটে তাদের কায়দা কেরামতি ওর মুখস্থ হয়ে গিয়েছিল। কোন অবস্থায় পড়লে কে কিভাবে কাজ করবে তা ওর জানা হয়ে গিয়েছিল। এমনকি এত দূরও বলা যায় যে ওইভাবে কাজ না করে কিভাবে করলে ব্যাটারা আরও সাফল্য লাভ করতে পারত তাও তিনি বলে দিতে পারতেন। তার মনে এতটুকু সন্দেহ ছিল না যে কোথাও কোনো গোপন ঘাঁটিতে সম্ভাবনাময় কচি কচি আইন ভঙ্গকারীদের সংগ্রহ করে ভালো করে ট্রেনিং দিয়ে আদর্শ দুষ্কৃতকারী তৈরি করবার অপচেষ্টা চলছে। ভেবেও ভজগোবিন্দর হাসি পেল। মনে হলো তিনি ছাড়া কারো সাধ্য নেই আদর্শ আইন ভঙ্গকারী বানাবে। এরা তো শুধু দুষ্কর্মের একটা দিকই জানে, অন্য দিকটা জানা থাকলে আর কেউ ধরাও পড়তো না, ভজগোবিন্দকেও তাই নিয়ে মাথা ঘামাতে হতো না। তিনি নিজে যদি ওইসব কীর্তি করতেন, কারো সাধ্য ছিল তাকে ধরে? এবং এই জ্ঞানটি থাকার জন্যেই কেউ কিছু সন্দেহ করে সাবধান হয়ে যাওয়ার আগেই উনি ক্যাঁক করে তাদের ধরে ফেলতেন। তবে দুঃখের বিষয়, তাদের মধ্যে কিছু কিছুকে ফাটকে দেওয়া সম্ভব হয়নি। কে জানে, তারাই হয়তো ওই গোপন ঘাঁটির চরের কাজ করে বেড়ায়। বেড়াজালের ভেতর থেকেও যেমন মাছ পালায়, আইনের কারচুপিতে মাঝে মাঝেই ন্যায়ের সাহচর্যে কেটে পড়তে পারে লোকে। অনেক সময় মনে হতো এই আইন টাইন যদি কোনোভাবে তুলে দেওয়া যেত তাহলে ন্যায় বিধানের অনেক সুবিধা হতো। সে যাকগে, ওইসব মনের কথা কারো কাছে প্রকাশ করার মতো নয়। বাইরে থেকে দেখলে ওই নাদুস নুদুস চেহারার পেছনে যে এমন একটা কুটো মাথা কাজ করছে সেটা কেউ সন্দেহ না করাতে ভজগোবিন্দর ভারী সুবিধা হয়েছিল, এ কথা বলাই বাহুল্য। কত সময় উনি বড় বাজারের ব্যবসাদার সেজে বিচরণ করেছেন। এমনকি ওখানে খুদে একটা অ্যালুমিনিয়ামের পাইকারি দোকান পর্যন্ত সরকারি খরচায় খোলা হয়েছিল। বলা বাহুল্য, যে দুজন ভালো মানুষ প্যাটার্নের অবাঙালি দক্ষভাবে দোকান পরিচালনা করতেন, তাদের মধ্যে মোটা সোটা জনকে বেশি না ঘাঁটানোই ভালো ছিল। ওটা আসলে অ্যালুমিনিয়ামের নয়, খবরের আড়ত ছিল।
একরকম বলা যায় দুষ্টের দমন আর শিষ্টের পালনের কলকাঠিটি সবসময় লালবাজার থেকে নাড়া হয়, আমাদের এই ধারণাটা ভুল। ওই খুদে দোকানটির সামনেটা একটা দেয়ালে ঝোলানো আলমারির মতো দেখতে হলো, ওর পেছনে ভারী আরামের একটা পুরু গদি পাতা ঘরও ছিল। তার শিক দেওয়া ছোট জানালা দিয়ে পাশের দোকান থেকে উৎকৃষ্ট 4 ভেজিটেবল চপ সস্তা দরে পাওয়া যেত, এবং বাইরে থেকে মালুম না দিলেও জানলার নিচের অর্ধেকটাও খোলবার একটা গোপন উপায় ছিল। তাতে লোকচক্ষুর অগোচরে গমনাগমনের সুবিধা হতো। এখনো হয়, তাই সবটা খুলে বলা গেল না। লালবাজারের নিজের নির্দিষ্ট ঘরের সব তাক দেরাজ ইত্যাদি থেকে ব্যক্তিগত ক্ষুদ্রতম চিহ্নটুকুও মুছে ফেলতে ভজগোবিন্দের যত না কষ্ট হয়েছিল, ওই খুদে আস্তানাটির কথা ভেবে তার শত গুণ হয়েছিল। মনে হয়েছিল পাঁজরাগুলো খসে যাচ্ছে। সেই নিদারুণ বেদনার মধ্যেই চিড়িক করে মাথায় এক বুদ্ধি খেলে গেল। মনে হলো, এ জায়গা ছাড়বেনি বা কেন? এটা তো একটা সংবাদ সরবরাহের আস্তানা। দেশের হিতাকাঙ্ক্ষী যে কোনো নাগরিকের এখানে স্থান আছে। তাছাড়া সরকার যে কিছু বিনা পয়সায় খবর কেনেন না, সেটা তিনি জানেন। এবার না হয় ওই লেনদেনের অন্য মাথায় স্থান নেবেন, সদুপায় দুটো রোজগারও হবে, আর সেটাকে কেউ কিছু মন্দও বলতে পারবে না। আর তেমন হলে এখানে থাকারও একটা সুবিধা সম্ভব। সেই দিন বিকেলে উত্তরাধিকারীকে চার্জ বুঝিয়ে বিদায় দেবার ঘণ্টা 2 পরে বড়বাজারের ওই অ্যালুমিনিয়ামের আড়তে বসে ওই উত্তরাধিকারী একটু পায়ের আরাম করছিলেন। এমন সময় পার্ট টাইম মাল সরবরাহকারী হয়ে একজন মোটা সোটা গোবেচারা ধরনের লোক হাজির হলো। মালিক তার বাঁ গালের লালচে তিলটার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে তাকে কাজে বহাল করলেন। এর পরের দিন সকালেই নিজের আরামের কোয়ার্টারটি উত্তরাধিকারকে বুঝিয়ে দিয়ে ভজগোবিন্দ এক ট্রাক বোঝাই মালপত্র এবং এক গাড়ি পরিবারবর্গকে বর্ধমানে তার পৈতৃক বাড়ির দিকে রওনা করে দিয়ে উত্তরাধিকারীর দিকে তাকিয়ে জীবনে এই প্রথম চোখ টিপলেন। সে ভদ্রলোকও সঙ্গে সঙ্গে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বলল, শহরে এলে থাকার জায়গার জন্য চিন্তা করবেন না স্যার, আবাস আপনার একটা হয়েই যাবে। তার কাছ থেকে বিদায় নিয়ে ভজগোবিন্দ হাওড়া স্টেশনে গিয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরলেন। অবসর নিয়ে অবধি ঈগল পাখির মতো চেহারা আর বুক ভরা সাহস নিয়ে বড় সাহেব মহানন্দে শান্তিনিকেতনে বাগান আর কাব্যচর্চা করে অবসর কাটাচ্ছিলেন। ভজগোবিন্দকে গেট খুলে ঢুকতে দেখে তার এক হাত থেকে খুরপি পড়ে গেল, আর অন্য হাতে ধরা টুকরিটা কাত হয়ে গোটা চারেক সাদা ধবধবে শালগম পড়ে পায়ের কাছে গড়াতে লাগলো। বিস্ময়ের চোটে ঈগল পাখির ওপরের ঠোঁট ঝুলে পড়ল। বাজে কথায় সময় নষ্ট না করে ভজগোবিন্দ তার পায়ের ধুলো নিয়ে শটান কাজের কথায় এলেন। দাদা, এসব কচি কচি দুষ্কৃতকারীদের অদৃশ্য হওয়ার ব্যাপারটা ধামাচাপা হয়ে আছে কবে থেকে, আজ পর্যন্ত তার এসপার ওসপার হলো না। বছরের পর বছর দুষ্কর্মে পাকা ধেড়ে ধেড়ে ছেলেগুলো ওইসব ছেলে শুধরানো স্কুলের সুখ সুবিধা এসব ছেড়ে বেমালুম উবে যাবে, এটা কোনো কাজের কথা হলো স্যার? নিজের গালে চুনকালি মাখাতে ইচ্ছে করে, একটু বলুন আপনি। বড় সাহেব শালগমগুলো কুড়িয়ে হাত থেকে মাটি ঝেড়ে ভজগোবিন্দকে টেনে বারান্দার 3 ধাপ সিঁড়ি উঠিয়ে বড় একটা গোলপানা বেতের চেয়ারে বসিয়ে বললেন, ছাড়ান দাও, হয় ওরা সদুপায় করে খাচ্ছে, নয়তো প্রমাণ হচ্ছে তোমাদের পেয়াদারা নিষ্কম্মার ধাড়ি, নইলে তো আবার ধরা পড়তো নাকি? চমকে উঠে ভজগোবিন্দা বললেন, হ্যাঁ কিন্তু কিন্তু স্যার, যদি কোনো মতলবী দল ওদের ভুলিয়ে নিয়ে গুম করে রেখে থাকে?
বড় সাহেব হাসতে হাসতে বললেন, আরে কে ওদের মুক্তিপণ দেবে যে গুম করবে? যদি ওই সেকালের মতো চা বাগানের কুলি করে রাখা যেত, তা ওরা সে চা বাগানও তুলে দিত। বিদেশে চালান দিলে তো ভালোই হবে, আমাদের জনসংখ্যা কমবে। দুঃখের ব্যাপার, দুষ্কৃতকারীর সংখ্যা কমছে বলতে পারলাম না। ও লাইনে এত বেশি উমেদার যে কুকর্মে কুলোচ্ছে না, তাই নিত্য নতুন পাপ কর্ম পৃথিবীময় আবিষ্কার করতে হচ্ছে। কোনোদিন না এই পাপ কর্মের জন্য আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা হয়। শোনো, ওসব ভুলে যাও ব্রাদার। এই শীতে আর অবেলায় চান করে দরকার নেই, হাত মুখ ধুয়ে নাও। তারপর আমার এই 3 মাসি, গিন্নি, 2 বোন, 5 বৌমা, এই আধ ঘন্টার নোটিসে কি ভালো মন্দ তৈরি করেছেন তা নমুনা পরখ করে যাও। বাস্তবিকই আধ ঘন্টা না হোক 1 ঘন্টার মধ্যে রাঁধা ভাতগুলো সদ্য ধরা মাছ দিয়ে ভেজে ফেলে তেল ঝোল বানিয়ে আরও কি কি অনেক কিছুর পর টমেটোর অম্বল আর ঘন দুধ খাইয়ে বড় সাহেব ভজগোবিন্দর চিন্তা শক্তি লোপ পাইয়ে দিলেন। জিজ্ঞাস্য বিষয়ের উত্তর না পেয়ে হতাশ হওয়াতে, তার উপর ওই বেশি বেলা করে খেয়ে শীতের বিকেল অবধি টেনে ঘুমিয়ে 5টার সময় আলো পড়ে এলে পর বিছানা থেকে বড় সাহেব টেনে তোলার পরেও আর কি করে ভজগোবিন্দের মন মেজাজ ভালো থাকবে? কিন্তু আশ্চর্যের বিষয়, বড় সাহেব যখন গরম চায়ের পেয়ালা হাতে ধরিয়ে দিয়ে উত্তরের জানলা বন্ধ করে বসবার ঘরে আরাম কেদারায় বসিয়ে পিঠে একটা কুশন গুঁজে দিলেন, ভজগোবিন্দর মনে হলো বুঝি স্বর্গে গেছেন। ভালো করে চেয়ে দেখেন, তার সামনে সামান্য একটু পাকা দাড়িওয়ালা এক চিমড়ে বুড়ো চায়ের পেয়ালায় চিনির বদলে খেজুর গুড় গুলছেন আর হাসি মুখে থেকে থেকে ওনার দিকেই তাকাচ্ছেন। ভজগোবিন্দর মনটা আরও ভালো হয়ে গেল। বড় সাহেব ওপাশ থেকে বললেন, ইনি আমার মাস্টার মশাই, বিজ্ঞানের জাদুকর। বুড়ো তাকে থামিয়ে দিয়ে বলল, ওসব বাদ দাও। ভুজু জানতে চায় ছেলেগুলো উবে কোথায় যায়, আর তাদের ফিরিয়ে আনবার যথেষ্ট চেষ্টা হয় না কেন? কাল ভোরের গাড়িতে আমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে সব দেখিয়ে দেব। নিজের গালে চুনকালি না মাখিয়ে তারপরে ও নিজের মাথায় শিরোপা দিতে ইচ্ছে করতে পারে। তুমিও চলো না হে কেষ্ট। বড় সাহেব বললেন, না স্যার, ওই মিল দুটো না হওয়া পর্যন্ত ওই কবিতার আমার নিস্তার নেই। কাল সন্ধেবেলাতেই কবিমেলায় পড়তে হবে যে আমাকে। খুব ভোরেই রওনা হয়ে গেলেন ওনারা। দুঃখের বিষয়, ভজগোবিন্দর কাছে সেই পথের কোনো বর্ণনাই পাওয়া যায়নি। তার খানিকটা কারণ হলো, যে পথে একবার হেঁটেছেন কিংবা মোটর সাইকেল বা মোটর গাড়িতে গেছেন সেই পথ তার মুখস্থ হয়ে যায়, কিন্তু রেল গাড়িতে উঠে বসলেই সব দিক কেমন গুলিয়ে যায়। তাছাড়া ব্যাপারটা জানাজানি হলে মজা দেখতে দলে দলে হয়তো লাউড স্পিকার নিয়ে লোক হাজির হবে, তবে জায়গাটা প্রায় অগম্য এইটুকু জানলে কোনো দোষ নেই। কেউ যাবার চেষ্টা ফেষ্টাও করো না। সেকেলে রেলগাড়ির খুদে কামরায় বড় সাহেবের ওই গুরু আর ভজগোবিন্দ, এই দুজন ছাড়া কেউ ওঠেননি। ওসব জায়গায় মেলা টেলা না হলে কেউ যায় না, আর এই শীতকালে তো নয়ই। গাড়ি ছাড়লেই গুরু বললেন, ভজু, সারা জীবন চোর ছেঁচোর আর নানা অন্যায়কারীর পেছনে ধাওয়া করতে করতে কখনো কি ওদের জন্য একটুও সহানুভূতি হয়নি? ভজগোবিন্দ আশ্চর্য হয়ে বললেন, আগে তা হবে না কেন স্যার? যার পেছনেই জোঁকের মতো আমি লেগেছি তার জন্যেই সহানুভূতিতে আমার বুক ভরে গেছে। এমনকি মাঝে মাঝে এত দূর মনে হয়েছে যে আমার মতো দুধে টিকটিকিকে কি করে ঝেড়ে ফেলতে হয় তাও ওদের শিখিয়ে দিই। লড়াইটা সমানে সমানে হোক, তবে ওই হাত পাগুলো তো আইন শৃঙ্খলে আষ্টে পৃষ্ঠে বাঁধা।
গুরু বোধহয় একটু চমকে গেলেন, বললেন, দেখো, আমি ওসব বড় বড় দুষ্কৃতকারীদের কথা এখনো ভাবছি না। আমি কচি কাঁচাগুলোকে নিয়েই কারবার করি। ভেবে দেখো, অন্যায় করবার প্রবণতা, এটা অনেকটা রোগের মতো নয় কি? কারো কারো ওই রোগ হয়ে থাকে, তাহলে তো অন্য অসুখের মতোই এরও চিকিৎসা করা উচিত নয় কি? ওদের তো ওষুধ দিতে হবে। ভজগোবিন্দ বললেন, হ্যাঁ স্যার, যদিও আমি বিজ্ঞান টিজ্ঞান বিশেষ পড়িনি, আর যেটুকু পড়েছিলাম তাও ভুলে গেছি, তবু একেবারেই যে ওষুধ দিতে জানি না তা কিন্তু নয়। একটা মাত্র মোক্ষম ওষুধ আছে, যা পুরো ডোজে দিতে পারলে সব রকম বদমাইশি, সব রোগ সেরে যাবে। সেটা হলো যাকে বলে ওই রাম ধোলাই দেওয়া অব্যর্থ ওষুধ। তবে জখম করলে তো আর রোগ সারবে না, বড়জোর পেয়াদা বদলি হয়ে যাবে। তাই বলে তালা বন্ধ করে রাখাতেও আমার সমর্থন নেই। পরস্পরের কাছ থেকে নানা বদমাইশি শিখে শিখে সব চৌকস হয়ে ওঠে। স্যার হেসে বললেন, "হুম, তার চাইতে আমার চিকিৎসায় কেমন রোগ সারে দেখবে চলো।" ভজগোবিন্দ বললেন, আগে সত্যি সত্যি বড়ি ইঞ্জেকশনের কথা বলছেন নাকি ওই মাদুলি মন্তর টন্তর? আমি কিন্তু স্যার ওসবে নেই। স্যার বললেন, না রে, সত্যি ওষুধপত্র করি, দরকার হলে ইঞ্জেকশনও দিই। তারপর অন্য বিষয়ে কথা পারলেন। রাতে পাহাড়তলিতে ওয়েটিং রুমে থেকে পরের দিন পাহাড়ে চড়া। বুড়ো গুরু তরতর করে উঠতে লাগলেন, ভজহরি হাঁপাতে হাঁপাতে তার পেছনে পেছনে। এমন করে তারা স্রেফ পাহাড়ের চূড়োয় পৌঁছে গেলেন। চারদিকে ফল ফুলের গাছ, গোয়াল ঘর, ভেড়ার খামার, কোথাও পাঁচিল দেয়াল ফাটক তালা চাবি কিচ্ছু নেই। লোকজন গিজ গিজ করছে, সকলে কাজে ব্যস্ত, কেউ কেউ গান অভ্যেস করছে, ব্যায়াম করতেও দেখা গেল। সবচাইতে আশ্চর্য, একটা বড় সাইনবোর্ডে হিন্দিতে লেখা রয়েছে, ভারত সরকার উন্নয়ন প্রকল্প। আর দাঁড়াতে না পেরে সেই বোর্ডের সামনেই ভজগোবিন্দ মাটিতে বসে পড়েছিলেন। স্যার তারপর তাকে সব ঘুরিয়ে দেখালেন। হাসপাতালে নবাগতদের রোজ একবার করে যেতে হয়, বাকি সময়টা কাজে কর্মে কাটে। খেলাধুলোর ব্যবস্থাও আছে, কিন্তু ওই ভারত সরকার নামটা কেমন খচখচ করতে লাগলো। তারপরেই মনে হলো, যারা জেলে পুরতে পারে তারা নিশ্চয়ই অন্য জায়গায় বদলিও করতে পারে, ভালোই করে, কিন্তু রোগ সারে তো? স্যার উত্তরে বললেন, রোগের জীবাণু তুলে ফেলে দেবো আর রোগ সারবে না? চেষ্টা করলেও এদের দিয়ে আর দুষ্কর্ম করানো যাবে না। সব কথা কি আর ছোট গল্পের মধ্যে বলা যায়? ভজগোবিন্দও সব কথা বলেন না, তাই কিছুটা আন্দাজ করে নিয়েছি। উনি এখন বড় সাহেবের জমির একটু কিনে গিন্নিকে এনে শান্তিনিকেতনেই বসবাস করেন। তার বাড়ির ফুল গাছ দেখতে আর আম চুরি করতে কাছের এবং দূরের বহু লোক আসে। ছোট্ট বাড়ির বারান্দায় বসে ভজগোবিন্দ স্মৃতিকথা লেখেন, আর রোজ বড় সাহেবকে লেখাটা একবার করে দেখিয়ে নেন। বড় সাহেব ঘটনাগুলোর খুব তারিফ করেন, কিন্তু ভজুর মন্তব্যগুলো নির্মমভাবে কেটে দেন। বলেন, ওরে ভজু, এগুলো ছাপলে যে উন্নয়ন প্রকল্পে জায়গা কুলোবে না। বলা বাহুল্য, নাম ধাম সব বদলানো, আর অনেক কথা বানিয়েও লেখা। তবে ওই অ্যালুমিনিয়ামের দোকানটা আমি বাইরে থেকে নিজের চোখে দেখেছি। ওসব ঠিক ওইটা নাও হতে পারে, আবার হতেও পারে। আরও শুনেছি ভজগোবিন্দ স্মৃতিকথা নাকি হাজারে হাজারে বিক্রি হয়। প্লট পাতলা হয়ে এলে উনি নাকি কদিনের জন্য কলকাতা ঘুরে আসেন। কে জানে, হয়তো ওই দোকানটাতেও যান, ওখানে তো ওর আবাসিক ব্যবস্থা আছে।
গল্পটা এখানেই শেষ। আপনার কীরম লাগলো দয়া করে কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো সাজেশন থাকলে সেটাও। ধন্যবাদ।